সশ্রদ্ধ নমস্কার জানাই উপস্থিত মহারাজ, স্বামী এবং উপস্থিত যারা এই অনুষ্ঠানে আছেন তাদেরকে। আমার প্রেজেন্টেশনে অধিকাংশই স্লাইডগুলো আছে ইংরেজিতে, তো মহারাজ আমাকে অনুরোধ করেছেন বাংলাতে বলার জন্য, কাজেই প্রেজেন্টেশনটা বাইলিঙ্গুয়াল হবে। So I expressed my apology that presentation will be bilingual on broad overview across disciplinary boundaries. Some materials have been gathered from the Bengali book which I authored last year, Chetona Bigyan Dharma Darshan. Constants, few selected topics will be covered. So আজকের আলোচনায় আমরা সকাল থেকে যে আলোচনাগুলো শুনছিলাম তাতে চেতনা বিষয়ে যে গবেষণাগুলো হয়েছে, আমি আলোচনা করতে চাইবো যে চেতনা বিষয়টা ইউনিকনেস এবং ইম্পর্টেন্সটা কি, মডার্ন সায়েন্স কিভাবে এই প্রশ্নটা অনুসন্ধান করতে চেয়েছে, এবং শেষে কালচার এবং কনসাসনেস এবং মেডিটেশন রিসার্চের উপরও কয়েকটি কথা বলতে চাইব। তিনটি প্রশ্ন সাধারণত জগতে মৌলিক বলে বিবেচনা করা হয়, ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস। How could something, the universe, come out of nothing? Second, how could life, organic molecules, arise out of inorganic dead matter? And third, how could consciousness emerge in organic matter? And our discussions, the focus point of our discussions centers around the third question. As we all know, consciousness is a millennia-old mystery. It centers around mind-body relationship. The enigma or the mysterious puzzle of this question is, now I say in Bengali, চেতনশীলতা বা সচেতন অভিজ্ঞতার চেয়ে বেশি পরিচয় আছে এমন কিছুই আমাদের নেই, অথচ সে সম্বন্ধে আমাদের অজ্ঞানতা সর্বাধিক। অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বজগৎ সম্পর্কে বিস্তর জানা গেছে, কিন্তু সে জানা বোঝা বা জ্ঞানের সঙ্গে চেতনার সেতু বন্ধন করা যাচ্ছে না, থেকে যাচ্ছে যোজন ফারাক। নিকটতম হয়েও দূরে অতি রহস্যময়, নিজজনার অতি পরিচিত হয়েও চেতনা অধারা, অজানা, অবাক্যর। আজকে ওয়েবিনারটাই ধরুন, চিন্তা করুন, আমাদের এই ওয়েবিনারে নিউ ইয়র্ক থেকে স্বামীজি বললেন ইংল্যান্ড থেকে, এখন নিমেষের মধ্যে দূর মহাদেশে যোগাযোগ করার মধ্যে কোনো বিস্ময় নেই, কিন্তু বিস্ময় এখন এখানে নিজের মধ্যে যে এই বস্তু দেহ, এর মধ্যে 1300 গ্রামের একটি বস্তু যার নাম মস্তিষ্ক, সে চিন্তা করে, এবং শুধু চিন্তা করে তা না, চিন্তা সম্পর্ক সে চিন্তা করতে পারে। এই বিষয়ে, চেতনা বিষয়ে এখন একযোগে গবেষণা করছেন নিউরোসায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, ফিজিসিস্ট, ফিলোসফার, থিওলজিয়ান, এবং জার্নাল অফ কনসাসনেস স্টাডিজে দেখা যাবে যে সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিচিত্র শাখার জ্ঞানী গুণীজন সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছেন। চেতনাটা কি, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি একটা বই পড়ছেন, বইতে প্রাকৃতিক দৃশ্য, নরনারীর সংলাপ, আপনি ভাবছেন, পাতাটা উল্টে পড়ছেন এবং মনে ভাবছেন কিছু ছবি, তার শব্দ বাক্যের অর্থোদ্ধার করছেন,
বলা যেতে পারে এই সমস্তগুলোই চেতনার অন্তর্গত। এবং চেতনার অন্তর্গত এই জিনিসগুলো এমন ভাবে জুড়ে থাকে যে সাধারণভাবে বৃষ্টির দিনে মনে করুন বর্ষা হচ্ছে, তার সাথে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ির গন্ধ, তার সাথে বর্ষার গান মিলেমিশে এমন ভাবে থাকে যাতে ইংরেজিতে বলা হয় বাইন্ডিং প্রবলেম। স্মৃতি, অনুভব, আবেগ থেকে আরম্ভ করে নিদ্রা, নিদ্রাগত অবস্থায় স্বপ্ন, এবং তার সাথে জড়িয়ে আছে ধরুন আত্মচেতনা বা সেলফ কনসাসনেস, যে আমার এই দেহের একটি নামকরণ হয় ধরুন সুব্রত, এবং এই নামের সাথে আমি নিজেকে একাত্ম করি এবং সুব্রত বললে ডাকলে আমি সাড়া দিই। এখন এই আত্মচেতনাও চেতনার অন্তর্গত, তার সাথে ভর হওয়া বা সমাধি অবস্থাতে মনের কি ভাব পরিবর্তন হয়, থেকে এই যাবতীয় কিছুই চেতনার অন্তর্গত। কিন্তু এত কিছু যখন অন্তর্গত তখন সুনির্দিষ্ট করার কাজটা অত্যন্ত জরুরি, সেই কাজটা শুরু হয়েছে। আমাদের বাংলাতে বা ভারতীয় ভাষাতে চেতনার সাথে আরো একটি শব্দ আছে, সেটা হলো প্রাণ। এই প্রাণের কোনো সমার্থক শব্দ ইংরেজিতে নেই, এবং আমরা যখন মন বলি বা এই মনের যে আলোচনা আমরা করছি, এই মনটার সাথে ভারতীয় দর্শনের মনের কিন্তু পার্থক্য আছে। আমরা সাধারণভাবে এই আলোচনাতে যে মনটা, সেটা পশ্চিমের সাইকোলজিতে যে মন বলতে যেটা বোঝায় সেইভাবেই আমরা এখানে আলোচনা করছি। এখন চেতনার সর্বজন স্বীকৃত সংজ্ঞা আজকের সায়েন্সে নেই, তা না থাকুক সুনির্দিষ্টকরণের প্রচেষ্টা প্রাথমিক স্তরে হলেও শুরু হয়েছে। কেউ কেউ বলেন সচেতন অর্থ জীবিত প্রাণীর প্রাণ আছে, তাদের কাছে চেতনার অর্থ প্রাণ। আবার ডাক্তারবাবু যখন বলেন রোগী অজ্ঞান আনকনসিয়াস, সেক্ষেত্রে দেহে প্রাণ থাকলেও সাড়া দেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ চেতনার অর্থ তখন সংবেদনশীলতা ও প্রতিক্রিয়া। অন্যদিকে মনোযোগ ও চেতনা সমর্থক শব্দরূপে ব্যবহৃত হলেও ঠিক এক নয়। ক্লাসে মাস্টারমশাই পড়ানোর কালে বিশ্বকাপের খেলা ভাবার সময় মনোযোগ মাস্টারমশাইয়ের পড়ায় থাকে না, কিন্তু তিনি যে ক্লাসে আছেন পড়াচ্ছেন সে চেতনা বা হুঁশ থাকে। মাস্টারমশাই যখন প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন মনোযোগ ও চেতনা একই যোগে মাস্টারমশাইয়ের প্রতি। অনুভূতি ফিলিং ও চেতনা একই অর্থে ব্যবহৃত হলেও ঠিক এক নয়। উদাহরণ সংখ্যা 379 সংখ্যার সাথে আমার কোনো অনুভূতি জড়িয়ে নেই, কিন্তু জীবনের অন্য অনুষঙ্গে একটি নিষ্প্রাণ সংখ্যাও অনুভব অর্থের সঞ্চার করতে পারে। যেমন 379 কোনো লটারির প্রথম পুরস্কার বিজয়ী টিকিটের শেষ 3 অঙ্কের সংখ্যা হলে লাকি নাম্বার, তেমনি 25 একটি সংখ্যা, কিন্তু 25 সংখ্যার পরে বৈশাখ বা ডিসেম্বর মাস যুক্ত হলে 25শে বৈশাখ বা 25শে ডিসেম্বর চেতনায় অন্য দোতনা আনে। That's why when we ask this question, what is consciousness? It means awareness, ability to respond, thinking, cognition, affect, emotional expression, self-consciousness, changes in the mind during meditation or samadhi, each and every aspect of this. That's why it is so difficult where to start and how to study this problem. Now, it is easily understandable that the consciousness question centers around mind, মন। কিন্তু আপনি যদি জানতে চান যে মন কি বা মন কোথায় আছে, সাইকোলজির বইতেও আপনি উত্তর খুব বেশি পাবেন না। কারণ মনের সম্পর্কে বলা হয় মন হচ্ছে বিবিধ মানসিক প্রক্রিয়ার যোগফল, কিন্তু এ থেকে বিশেষ কিছু স্পষ্ট হয় না যে মন কি। মনকে বাইরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। মন কি সত্যি সত্যি আছে? আপনি যদি সাইকোলজির টেক্সট বুকে যান, সেখানে কোনো সদুত্তর নেই। সেখানে বলা হচ্ছে মন আছে কি নেই এও একটি বিতর্কমূলক প্রশ্ন। মনের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব দার্শনিকদের, মনোবিদদের নয়। এটা খুব ইন্টারেস্টিং। সাইকোলজিস্টরা পুরো দায়িত্ব ছেড়ে ফেলছেন নিজেদের কাছে। মনের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব দার্শনিকদের, মনোবিদদের নয়। তাহলে মনোবিদদের কাজটা কি? তাদের কাজ হলো মনের অস্তিত্ব স্বীকার করে নিয়ে মনের বিভিন্ন অবস্থা ও
ও প্রক্রিয়া সম্বন্ধে জ্ঞান আহরণ করা। Yes. So there are many ways the consciousness has been studied. The first and perhaps most predominant way is the studying consciousness through neuroscience, and you will see a galaxy of Nobel laureates who have been involved in this field of work. Then quantum mechanics. I am just citing here the pioneers who started the work, and subsequently many researchers have come into the field. Machine intelligence and philosophy, theology, etc. To start with, the first the paper which started the whole field of consciousness from the scientific study came out in 1990, যেখানে ফ্রান্সিস ক্রিক এবং ক্রিস্টফ কোক টুয়ার্ডস এ নিউরোবায়োলজিক্যাল থিওরি অফ কনসাসনেস একটি গবেষণাপত্র প্রকাশ করলেন, এবং সেখানে বললেন যে কনসাসনেস সমস্যার উপরই এখনই আপনার অ্যাটাক করা বা এই প্রশ্নটাকে সম্পর্কে অনুসন্ধান করার এখনই সময়। কনসাসনেস বা চেতনা সম্পর্কে অনেক অপ্রিয় এবং কঠিন প্রশ্ন আছে, কিন্তু সেগুলো একপাশে সরিয়ে রেখে তিনি চেতনার গবেষণা, পার্টিকুলারলি ভিজুয়াল কনসাসনেস বা দৃষ্টিগত চেতনার আলোচনাগুলো উনি গবেষণাতে শুরু করলেন। নাও আজকে প্রথমার্ধের যে আলোচনাতে আপনারা ডেভিড চেলমার্সের হার্ড কোয়েশ্চেন্স এর সম্পর্কে শুনেছেন। হার্ড কোয়েশ্চেন্সটা নিউরোসায়েন্সের ঠিক বিবেচ্য এই মুহূর্তে নয়। নিউরোসায়েন্সের বিবেচ্য তুলনামূলকভাবে ইজি কোয়েশ্চেন্স, যে দৃষ্টিগত চেতনা বা শ্রুতি বা শ্রবণ বা কোনো অনুভব আবেগের সাথে ব্রেনের কোন অংশের নিউরাল সার্কিটরি জড়িত, এটাকে বলা হয় নিউরাল কোরিলেটস অফ কনসাসনেস বা চেতনার স্নায়বিক সম্পর্ক। লক্ষ্য করলেও এখানে যে চেতনার স্নায়ুগত ভিত্তি এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে স্নায়বিক সম্পর্ক, অর্থাৎ অ্যাসোসিয়েশনটা দেখা হচ্ছে। এবং কমন সেন্স এক্সপিরিয়েন্স মানে ভিশন, যেটা ক্রিস্টফ কোক এবং ফ্রান্সিস ক্রিক শুরু করেছিলেন, তারা ওখান থেকেই এই আলোচনাগুলো মানে গবেষণাগুলো করার সূত্রপাত করেন। কিন্তু ফিলোসফার্সদের প্রশ্ন এখানে যে ব্রেনে বা মস্তিষ্কে বা স্নায়ু সম্পর্ক বা সার্কিটরির ওপর সম্পর্কে গবেষণা করলেই কি চেতনা সম্পর্কে জানতে পারা যাবে, তাদের প্রশ্ন এখানেই। এবং প্রশ্নটা এটাই যে সেটা হলো, ক্যান অবজেক্টিভ ইনফরমেশন ইলুমিনেট সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স? বস্তুগত তথ্য দিয়ে কি বিষয়গত অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে পারি? এবং এই ক্ষেত্রে একটি উদাহরণস্বরূপ মানে থট এক্সপেরিমেন্ট বলা হয়। থট এক্সপেরিমেন্টটা অনেকটা চিন্তা পরীক্ষার মতন, যে একটি কাল্পনিক পরীক্ষাতে দিয়ে উদাহরণ সহযোগে আলোচনা করা হয়। প্রশ্নটা এটা যে আমরা যদি স্নায়বিক সম্পর্ক নিউরোসায়েন্সের গবেষণা করে চেতনা সম্পর্কে কি জানতে পারবো? প্রশ্নটা এখানেই যে কোনো কিছু জানা থাকলেই কি সে সম্বন্ধে সচেতন অভিজ্ঞতা হয়? কোনো তথ্য জানার সঙ্গে সে সম্বন্ধে সচেতন অভিজ্ঞতার পার্থক্য অনুধাবনের জন্য একটি গল্পসমূহ উদাহরণের আশ্রয় নেওয়া যেতে পারে। মনে করুন এই ছবিতে যিনি আছেন, মেরি। আজ থেকে 200 বছর পরে ত্রয়োবিংশ শতাব্দীতে বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক মেরি কালার ভিশন বা রং দেখা সংক্রান্ত স্নায়ুবিজ্ঞানের অগ্রণী বিশেষজ্ঞ। রং দেখার ব্যাপারে যাবতীয় তথ্য কর্মপদ্ধতি মেরি নখদর্পণে। কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোককণা চোখের কোন অংশের কত রকম কোষকে উদ্দীপিত করে, স্নায়ুর মধ্য দিয়ে বিশেষ বৈদ্যুতিক তরঙ্গ কত গতিতে বাহিত হয়ে মস্তিষ্কের কোন কোন অংশে পৌঁছায় এবং তার বিচার বিশ্লেষণ অর্থোদ্ধার হওয়ার পরে রং দেখা ও চেনা হয়, মেরি সব জানেন।
কিন্তু একটা বড় কিন্তু আছে এখানে, মেরি নিজে কোনোদিন রং দেখেননি। মেরি সারা জীবন সাদা কালো একটি ঘরে বন্দি থেকেছেন, যে ঘরে রঙিন কিছু নেই। মেরি জানেন আকাশ নীল, এই নীল রং দেখা সম্বন্ধে প্রতিটি তথ্য মেরির জানা। একদিন মুক্ত হয়ে ঘরের বাইরে আসেন মেরি, নীল রঙা আকাশের দিকে তাকান, বলে ওঠেন, একেই নীল বলে। বস্তু জগতের যাবতীয় তথ্য জানা থাকলে যদি সে সম্বন্ধে সচেতন অভিজ্ঞতা হতো, তাহলে সাদা কালো ঘরের মধ্যে থেকেই মেরি নীল রং দেখার সচেতন অভিজ্ঞতা লাভ করতেন। ঘরের বাইরে এসে নতুন কোনো জানা বা নব অভিজ্ঞতা লাভ করা থাকতো না। আকাশ দেখে মনে হতো না একেই নীল বলে। নীল রং দেখা সংক্রান্ত যাবতীয় বস্তুগত তথ্যবলী বিস্তারিতভাবে জানার পরও মেরি জানতেন না সচেতন অভিজ্ঞতায় যা সর্বাধিক গুরুত্বপূর্ণ, নীল রং দেখতে কেমন লাগে। সাদা কালো ঘরের বাইরে এসে বস্তু জগতের যাবতীয় তথ্যের উপর নতুন অভিজ্ঞতা যেটা লাভ করেন তাকে বলা হয় বিষয়গত অভিজ্ঞতা। এই সচেতনতার মধ্যে সম্পৃক্ত হয়ে আছে এই বিষয়গত অভিজ্ঞতা, সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, যার অন্তর্ভুক্ত এক গুণগত অনুভব, কোয়ালিটেটিভ ফিল। চেতনার এই অন্যতম প্রধান বিশিষ্টতাকে বলা হয় কোয়ালিয়া। সচেতন অভিজ্ঞতার যাবতীয় গুণগত অনুভবের বৈশিষ্ট্যেই মানব জীবনের ব্যাপ্তি, গভীরতা এবং বৈচিত্র্য। যেমন শীতের সকালে ঠান্ডা জলে স্নান, বৃষ্টি জলে সোদা মাটির গন্ধ, প্রিয় খাদ্যের স্বাদে রসনার পরিতৃপ্তি, হেমন্তে গোধূলির রং, শরদে বেহাগের সুর ইত্যাদি। বিষয়গত অভিজ্ঞতার গুণগত অনুভব ব্যতি রেখে কোনো তথ্য বিস্তারিত জানা থাকলেই সে সম্বন্ধে সচেতন অভিজ্ঞতা হয় না পূর্ণ জ্ঞান। এই কারণে আমি যেহেতু একজন পুরুষ এবং আমাদের অবস্টেট্রিক্স গাইনোকোলজি বলে একটি সাবজেক্ট ছিল, পড়ানো হয়, কাজে বলতে পারি যে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সিতে নারী দেহের ক্রিয়াকর্ম বা পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত তথ্যাবলী জানার পরেও এক পুরুষ ডাক্তারের অজানা থেকে যায় গর্ভাবস্থায় মাতৃত্বের অভিজ্ঞতা কেমন। চেতনার সূত্রেই আমরা অনুধাবন করতে পারি, অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। এই যে বস্তুগত তথ্য এবং বিষয়গত অভিজ্ঞতা, এর মধ্যে যে ব্যাখ্যামূলক ব্যবধান আছে কি নেই এটাই বিতর্কের বিষয়। দার্শনিকরা এখানটাতেই বলেছেন এটা হচ্ছে এক্সপ্লেনেটরি গ্যাপ বা ব্যাখ্যামূলক ব্যবধান। আমরা গবেষণা করে নিউরনের সার্কিট্রি জানতে পারি, আমরা মস্তিষ্কের বিভিন্ন নিউরনের পারস্পরিক সম্পর্ক, তার বৈদ্যুতিক তরঙ্গের আদান প্রদান সবই জানতে পারি, কিন্তু এর ভিত্তিতে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা বিষয়গত অভিজ্ঞতাটা ব্যাখ্যা করবো কি করে? এই যে ব্যাখ্যার ব্যবধানটা থেকে যাচ্ছে, এটাকেই অন্যভাবে বলা যেতে পারে হার্ড কোয়েশ্চেন। ধরুন আমি যদি এখন ভৈরবীর আগে একটি গান করি, আপনি বড়জোর বস্তুগত তথ্যে এয়ার প্রেসার ওয়েভ বা বায়ুচাপ তরঙ্গ খুঁজে পাবেন, কিন্তু বায়ুচাপ তরঙ্গ দিয়ে কি ভৈরবী রাগ ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা আরো গভীরে যদি ভাবা যায় তাহলে দেখুন আমাদের এই আমি কে, এটা এই প্রশ্নটি এই শতাব্দীতে বলা যেতে পারে নিউরোসায়েন্সের একটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় রূপে উপস্থিত হবে। আমার শরীরে যখন চোখে আমার কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করা হয়, চোখে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করা সত্ত্বেও আমি থাকি। আমার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হলেও, যদি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো, আমি থাকি। এবার ধরা যাক এমন একটি অবস্থা এলো যেটি খুব অকল্পনীয় কিছু না, কারণ এই ধরনের কাজ হয়েছে। ধরুন ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করা হলো, ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করলে আমি কি আমিই থাকবো? সেটা যদি কঠিন না হয়, এখন ল্যাবরেটরিতে হিউম্যান ব্রেন আপনার তৈরি করা হয়েছে। এমন দিন বেশি দূরে নয় যেদিন মস্তিষ্কের রোগে হিউম্যান ব্রেনের কিছু নির্দিষ্ট অংশ ধরুন ট্রান্সপ্ল্যান্ট করা থাকলো। প্রশ্নটা হলো এই যে ওই যে ব্রেন প্রতিস্থাপন করা হলো সেটা ল্যাবরেটরিতে তৈরি হোক অথবা অন্য মানুষের, তাহলে কি সেই মানুষটা সেই মানুষই থাকবেন? তাহলে আমার এই আমি কে?
1974 সালে দার্শনিক টমাস নেজেল এই মাইন্ড বডি প্রবলেমের উপর একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেটি ল্যান্ডমার্ক পাবলিকেশন বলা হয়। হোয়াট ইজ ইট লাইক টু বি এ ব্যাড? বাদুর হওয়া কেমন? বাদুরটা উনি উদাহরণস্বরূপ নিয়েছেন এটা বলার জন্য যে বাদুর নিশাচর প্রাণী, শব্দ তরঙ্গ প্রক্ষেপ করে তার সেটা প্রতিহত শব্দ তরঙ্গ বিচার করে রাতে বাদুর উড়ে যেতে পারে এবং তার কোনো অসুবিধে হয় না। মানুষের এই ক্ষমতা নেই। এবার বাদুর এর ক্ষমতাটা আমরা গবেষণা করার জন্য ধরুন বাদুরের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে সমস্ত কিছু জানলাম। এমনকি বাদুরের মতন আমি দিনের বেলা উল্টো দিকে মানে মাথা নিচু করে পা উপরের দিকে ঝুলে থেকে কেমন লাগে সেটাও জানার চেষ্টা করলাম বা জানা হলো। কিন্তু তা হলেও আমি কি মানুষ হয়ে বাদুরের বাদুর হতে কেমন লাগে জানতে পারবো? এটাই হচ্ছে দার্শনিক টমাস নেজেলের প্রশ্ন, যে হোয়াট ইজ ইট লাইক টু বি এ ব্যাড? বাদুরের বাদুর হওয়া কেমন? বক্তব্যটা এটাই যে বাদুরের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা যাবতীয় বস্তুগত তথ্য জানার পরেও বাদুরের বাদুর হতে কেমন লাগে আমরা জানতে পারবো না। এখন এই প্রশ্ন করা যায় যে তাহলে আমরা তাহলে কোনো প্রাণীরই আমরা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উপর গবেষণা করে সেই প্রাণীর ওই অবস্থায় কেমন লাগে এ সম্পর্কে আমরা কোনো প্রকৃত ধারণা করতে পারি না। অর্থাৎ যেটা হবে যে সেটা হলো স্নায়ুতন্ত্রের গবেষণাটা হবে এইরকম যে আপনি একটি রাজপ্রাসাদের বাইরে চারপাশে ঘুরলেন, ঘুরে দেখে কতখানি এলাকা কতখানি উচ্চতা মোটামুটি একটি ধারণা করলেন, কিন্তু রাজপ্রাসাদের ভেতরে গিয়ে তার ঘরটা কেমন, ভেতরে কেমন লাগে, রাজপ্রাসাদের ভেতরে গিয়ে দেখার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা হলো না। অর্থাৎ অভিজ্ঞতাটা হলো অনেকটা বাইরে। এইটাই প্রশ্নটাই নিয়েই এসেছি যে চেতনা গবেষণাতে আমরা কতদূর যেতে পারি বা সমস্যাটা কোথায়। 1990 এর দশকে প্রথম এই প্রশ্নটা এসেছিল, কম্পিউটার এবং কনসাসনেস, যে কম্পিউটার কি সচেতন হতে পারে? ক্যান এ কম্পিউটার ইকুয়াল হিউম্যান ইন্টেলিজেন্স? নাও গত শতাব্দীর 30-এর দশকেই অ্যালান টুরিং একটি পরীক্ষার ধার্য করেছিলেন, যে পরীক্ষা টুরিং টেস্ট বলা হয়, যাতে একটি ঘরে দুপাশে একটি কম্পিউটার প্রোগ্রাম থাকবে একটি মানুষ, অন্য ঘরে থাকবে আর একজন পরীক্ষক, এবং তিনি একাধারে ওই কম্পিউটার এবং মানুষের সাথে প্রশ্নোত্তর আলোচনা করবেন, কোশ্চেন অ্যান্সার সেশন। If you can't distinguish between the computer program and the human person who is participating in the test, the computer program will be asked that he has equaled or passed the Turing test. টুরিং টেস্টের প্রাইজও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু টুরিং টেস্ট সম্পূর্ণভাবে সফল হয়েছে এরকম কোনো কম্পিউটার প্রোগ্রাম পাওয়া যায়নি। এবং এক্ষেত্রে প্রশ্নটা উঠেছিল যে কম্পিউটার সচেতন হতে পারে কিনা। এই পরিপ্রেক্ষিতেই প্রশ্নটা আসলো যে সেটা হলো, যদি আমরা যদি বাইরের কাজকর্ম, যদি কিছু বাইরের কাজকর্ম অর্থাৎ মস্তিষ্ক হায়ার ফাংশন যেগুলো করে, হায়ার ফাংশন যেগুলো করা হয় যেমন ক্রিয়েটিভ ওয়ার্ক, সেটা কবিতা লেখা, আঁকা কি মিউজিক কম্পোজিশন, শুধু এইগুলো দেখে আমরা যদি কম্পিউটার হিউম্যান ইন্টেলিজেন্স এক্সিড করলো কিনা বিচার করি, তাহলে এখন যে অবস্থাতে দাঁড়িয়েছে তাতে হিউম্যান ইন্টেলিজেন্স এবং কম্পিউটারের সাথে ডিস্টিংশন মানে পার্থক্যটা করা যাবে না। এবং যারা মেশিন ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তারা বলেন যে সেটা হলো এই শতাব্দীর আগে হিউম্যান এবং মেশিন এই ইন্টারফেসটা ব্লার্ড হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, এটা যখন প্রথম বেরিয়েছিল তখন আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে পড়িয়েছিলাম যে কবিতাটা কে লিখেছেন বলতো? Long years have passed, I think of goodbye, locked tight in the night, I think of passion, drawn to for glue the night during the page,
my shattered pieces of life, watching the joy, shattered pieces of love, my shattered pieces of love gone stale. আমার বন্ধু বান্ধবরা বললেন হ্যাঁ কবিতাটা ভালোই, কিন্তু বলতে পারছি না কে লিখেছে। যখন তাদেরকে বলা হলো যেটা একটা কম্পিউটার প্রোগ্রামের তৈরি, তারা খুব অবাক হলো। এবং এই অবাকের জায়গাটা ক্রমশ মানে বৃদ্ধি পেয়েছে। যেমন ধরুন হ্যারল্ড কোহেন, অ্যারন নামের যিনি একটি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পেইন্টিং প্রোগ্রামটা করেছেন, সেখানে সেই অ্যারন কিন্তু নিজে থেকে আঁকতে পারে। অর্থাৎ আপনি বলতে পারেন যে হ্যারল্ড কোহেন প্রোগ্রামটা তৈরি করেছেন, কিন্তু অ্যারন কি আঁকবে সেটা কিন্তু হ্যারল্ড কোহেন নিজেও জানেন না। এবং ওনার যে বক্তব্যটা ছিল যে আমি মারা যাওয়ার পরেও কিন্তু অ্যারনের সৃষ্টিকর্ম চলবে, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা হলো যে সে তার নিজে নিজেই একটা ক্রিয়েটিভিটির জায়গা তৈরি করে ফেলেছে। এইটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সোফিয়া যে সোশ্যাল হিউম্যানয়েড রোবট বছর তিন চারেক আগে এসেছেন। শুধু এসেছিলেন না, আমাদের বোম্বেতে সোফিয়ার একটি ইন্টারভিউ পর্যন্ত হয়েছিল। সোশ্যাল হিউম্যানয়েড রোবট ইন্টারেস্টিং হচ্ছে, সোফিয়াকে আপনার আরব দেশে সম্ভবত সৌদি আরবিয়াতে নাগরিকত্ব দেওয়া হয়েছে, কারণ মানুষের মতোই সে সমস্ত কিছু মানে প্রশ্নোত্তর আলোচনা করে বলে। এবং প্রশ্নটা হলো এই যে আমি যদি কোনো কাজকর্মে মানুষের সাথে কম্পিউটার রোবটের মুখটা যদি মানুষের মতোই হয়, পার্থক্য করতে না পারি, তাহলে কি সে কি সচেতন? তাহলে সচেতনতার সংজ্ঞাটাই বা কোথায়? এই ক্ষেত্রে আমার মনে আছে স্বামী আত্মপ্রিয়ানন্দজি সেই কনফারেন্সে গেছিলেন ব্যাঙ্গালোরে, আলোচনাটা হয়েছিল। আমাকে একজন উত্তর দিয়েছিলেন, না, যদি কম্পিউটার মানুষের মতন সমস্ত কাজই করতে পারে এবং ক্রিয়েটিভিটিও পারে, তাকে অন্তত কনসাস নয় বলার আমরা, মানে সে কনসাস ইত্যাদি। অর্থাৎ মানে যদি আজকের এই আলোচনার সকাল থেকে যে আলোচনাটা যদি দেখেন, যে সেটা হলো যে মানুষের exploration of the science started far away in the galaxies, তারপরে গ্রহ নক্ষত্র থেকে আরম্ভ করে জিওসেন্ট্রিক হেলিওসেন্ট্রিক আর্থ করে এখন যে সেটা হচ্ছে বিস্ময়ের জগৎটা হলো নিজের মধ্যে, যে হোয়াট ইজ দেয়ার ইনসাইড মি, হোয়াট ইজ কনসাসনেস। এবং এক্ষেত্রে ক্রমশ আমরা কঠিন থেকে মানে কঠিনতর এলাকাতে যাচ্ছি, কারণ অবজেক্টিভ ইনফরমেশন দিয়ে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সকে বুঝতে যাওয়ার চেষ্টাটাই কিছু দার্শনিকের মতে এবং কিছু নিউরোসায়েন্টিস্টের মতে বৃথা চেষ্টা, এটা করা যায় না। কিন্তু অন্যদিকে মাইন্ডের ক্ষেত্রে বা কনসাসনেসের ক্ষেত্রে যে ক্যাটেগরিজ এন্ড দ্য বাউন্ডারিজটাই আমরা এখনো জানি না কি, সেক্ষেত্রে সমস্যাগুলো কি সেই জানার বোঝাটা এর জন্যে হতে পারে যে 1990-তে ফ্রান্সিস ক্রিক এবং ক্রিস্টোফ কোকের গবেষণাপত্র পাওয়ার পরে ধরুন 3 দশক কেটে গেছে। আপনি যদি মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি দেখেন, ফ্রান্সিস ক্রিক যিনি কিনা ডিএনএ স্ট্রাকচার আবিষ্কারের জন্য জেমস ওয়াটসনের সাথে নোবেল প্রাইজ পেলেন, সেই ফিল্ডে 30 বছরে যা অগ্রগতি হয়েছে গবেষণাপত্রে, আর 30 বছরে আমাদের এই কনসাসনেস রিসার্চের যে গবেষণাপত্র বেরিয়েছে, হাজার হাজার গবেষণাপত্র বেরিয়েছে, কিন্তু অগ্রগতি বলতে পারা যায় খুবই সামান্য। এবং এক্ষেত্রেও নোবেল লরিয়েটদের মধ্যেও ভীষণ মত পার্থক্য আছে, যে সেটা হলো যে এটা কি ডুয়ালিজম নাকি এটা মনিজম, মাইন্ড এবং ব্রেনের সম্পর্কটা কি একই নাকি একই সূত্রে না আলাদা ইত্যাদি বিতর্কর কারণগুলোই আমরা এই আলোচনাতে বোঝার চেষ্টা করব। যে আলোচনাটা এখনো আসেনি কিন্তু ভবিষ্যতে আসবে, সেটা হলো যে ভাষা ও সংস্কৃতির সাথে চেতনার প্রভাব। এইটা আমি আরো বিশেষ করে রিয়ালাইজ করি বিদেশে থাকার জন্যে, যে কিছু কিছু ক্ষেত্রে আমি মানে দেখতে পাচ্ছি, যে অনুভব করছি যে ভাষা এমন একটা মাত্রা দেয় যে জিনিসটা সচেতন অভিজ্ঞতায়, যেটা একই অর্থোদ্ধার করলেও একই জিনিস হয় না। এবং কালচারাল ইনফ্লুয়েন্স অন নিউরাল সাবস্টেন্স অফ অ্যাটেনশন কন্ট্রোল, এইটা এমআইটির গবেষকরা বার করেছিলেন, কিন্তু এটা নিয়ে
কাজ যেটা হয়েছে বিশেষ করে যে দেখা গেছে যে আমরা এবং ওয়েস্টার্নার, আমি টিপিক্যাল আমরা ওরা করতে চাইছি না, কিন্তু বলতে চাইছি এইভাবে যে পাশ্চাত্যের এবং পূর্ব এশিয়ার যাদের মধ্যে কাজ হয়েছে তাদের মধ্যে এই জগৎকে আমরা কিভাবে দেখি সেক্ষেত্রে দেখা গেছে যে পার্থক্য আছে। ব্রেন অ্যাক্টিভিটি এফএমআরআই ইয়েতেও দেখা গেছে যে আমেরিকান এবং ইস্ট এশিয়ানদের পার্থক্য। এটার তাৎপর্যটা কি? তাৎপর্যটা হলো এটাই, আমাদের আমরা সামগ্রিক প্রেক্ষাপটে দেখতে অভ্যস্ত এবং আমরা ওইভাবেই দেখতে চাই, আমাদের প্রবণতাটা ওই দিকে। সেক্ষেত্রে পাশ্চাত্যে দেখা যাচ্ছে সামগ্রিক প্রেক্ষাপট নয়, সামগ্রিক প্রেক্ষাপটের মধ্যে বিশেষ একটি বস্তুকে খুঁজে পাওয়া এবং সেইভাবেই দেখার প্রবণতাটা হচ্ছে পশ্চিমে। এই বিষয়ে হ্যাঁ, যেটা বই যেটা বেরিয়েছে এবং ওনার সাথে যারা কাজ করেছেন, রিচার্ড নিসবেট ইউনিভার্সিটি অফ মিশিগানে আছেন, দ্য জিওগ্রাফি অফ থট, হাউ এশিয়ানস অ্যান্ড ওয়েস্টার্নার্স থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড হোয়াই। এবং এই কাজের পরিপ্রেক্ষিতে আরো যে কাজগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমরা এখনো পর্যন্ত চেতনা গবেষণাতে এই জায়গাতে আটকে আছি যে সেটা হলো মনটা কি, মনের সাথে স্নায়ুর সম্পর্ক। আজকে আপনারা দেখেছেন মানে শুনেওছেন যে ভারতীয় দর্শনে মন আর পাশ্চাত্য দর্শনে বা সাইকোলজিতে নিউরোসায়েন্সে যে মন বলা হচ্ছে দুটো কিন্তু আলাদা, কিন্তু আমরা ওইদিকে এখনো যেতেই পারিনি। এবং এই মনের মধ্যে যে তার মধ্যে আবার যে পার্থক্য, যে কগনিটিভ প্রসেসের পার্থক্য, ইমোশনাল এক্সপ্রেশনের পার্থক্য, সেইগুলো আসছে। তার কারণ হচ্ছে চেতনার যে সর্বাঙ্গ মানে পূর্ণাঙ্গ যে তত্ত্বটা হবে, সায়েন্টিফিক থিওরি হবে, ইট হ্যাজ টু এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ কনসিয়াস এক্সপিরিয়েন্স, even the state of mind in the altered states of consciousness, in meditation, even in bhav samadhi. Perhaps we won't see by our lifetime, but a scientific theory to attempt to explain all this aspect in consciousness. Next. Next. Meditation. Previous esteemed speakers have enlightened us about the meditation and particularly the brain studies on meditation. In our discipline of physiology, it started in All India Institute about half a century ago, and I will briefly talk about those things and then come about the core areas and why it is so difficult. অষ্টাঙ্গ যোগের অন্যতম ধ্যান বা মেডিটেশন হচ্ছে সপ্তম অঙ্গ বা সোপান, যাই বলা হোক না কেন। 1950-এর দশকে অল ইন্ডিয়া ইনস্টিটিউটের ফিজিওলজি ডিপার্টমেন্টে এটা নিয়ে প্রথম কাজ শুরু হয়। তখন প্রধানত দেখা হতো যে মেডিটেশনের ফলে হার্টের বা লাংসের ফাংশনে কি হতো। দেখা গেল যে মেডিটেশন সার্টেনলি ইমপ্রুভস the heart and lung functions. It decreases heart rate, blood pressure, it decreases oxygen consumption. Later on, the EEG or the brain waves were studied in yogis. In mid-50s and till mid-60s, transcendental meditation was very popular in the West because it was introduced by Maharishi Mahesh Yogi, and it was studied in Harvard Medical School. Later on, it was found that even the transcendental meditation, if it was detached from religious or the spiritual aspect, transcendental meditation is form of silent mantra meditation. Even if it is without mantra, even if a secular version of this meditation could evoke similar response, and Herbert Benson termed this as relaxation response. Now, meditation in terms of physiology could be said as a voluntary, wakeful, hypometabolic state.
Now here is my question. When I practice meditation personally, this explanation, which is physiological, all right, but it doesn't explain or even touch upon the subjective experience of doing or practicing meditation. Initially, the meditation research mostly concentrated on investigating changes in brain functions. Brain functions means particularly the electroencephalographic changes, EEG changes, etc. Later on, it was found not only brain functions, there were observable significant changes in brain structures as well. And now you will find reports where, I am just showing one report, just an example. There are plenty of reports which shows that alterations in brain structure as a result of meditation training. Now here there is very interesting question which bothered me during my student life. It is the so-called debate between Bhavbad and Bostubad, which has divided the Bengali intelligentsia for a long time, and it has created much controversy. What does it really mean? Meditation, if it is a state of mind, it is affecting at the level of structures, which means the brains and brain neurons. Now, the question is, যারা বস্তুবাদী তারা বলে থাকেন যে বস্তু থেকেই চেতনার উদ্ভব এবং চেতনা থেকে বস্তু হয় না বা হতে পারে না, এবং এটাই বিতর্কের কেন্দ্রমূলে। আমরা মেডিটেশন রিসার্চে এখন যেটা দেখতে পাচ্ছি যে মনের ভাবে বস্তুরও পরিবর্তন হতে পারে। মনের ভাবে যদি বস্তুর পরিবর্তন হতে পারে, তাহলে ভাববাদ এবং বস্তুবাদের বিরোধটাই অনেকখানি অলীক হয়ে যাচ্ছে। পরবর্তীকালে গবেষণা আরো গভীরে গিয়েছে এবং গিয়ে যেটা দেখা যাচ্ছে যে মেডিটেশন প্র্যাকটিসের ফলে কোষের মধ্যে জিন এক্সপ্রেশনেরও পরিবর্তন হয়, এবং এইটা আমার ব্যক্তিগত অভিমতে একবিংশ শতাব্দীর শুরুতে বা বিংশ শতাব্দীর শেষে মানে অনবদ্য আবিষ্কার এবং জানা, যে সেটা হলো যে মনের ভাবের পরিবর্তন এবং তার চর্চা এবং যোগের ফলে, অভ্যাসের ফলে আমার শরীরের একটি কোষের মধ্যে যে জিন তারও পরিবর্তন হয়। এটা নিয়েও বিস্তারিত গবেষণা হয়েছে এবং আছে। আমি ডিটেলসে যাব না, যেটুকু বলতে পারি যে সেটা হলো, ধরা যাক একটা উদাহরণ দিয়ে বলি, যে ইনফ্লামেশন যখন হয়, রোগের শুরুতে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি চেঞ্জেস এর জন্য যে জিন এক্সপ্রেশনটা লাগে, দেখা গেছে যে মেডিটেশন প্র্যাকটিসের ফলে অ্যান্টি ইনফ্লামেটরি চেঞ্জেস গুলো মানে তাড়াতাড়ি আসে এবং ইনফ্লামেশনটা লেনদেন হয়। অর্থাৎ আমরা একটু লঘুস্বরে বলি, আমরা বিভিন্ন মঠ মিশনে বা উপাসনা বিভিন্ন ধর্মমত প্রতিষ্ঠানে যে দেখতে পাবেন অনেকেই দীর্ঘায়ু আছেন, এবং দীর্ঘায়ুর একটা কারণ এই যে সেটা হলো মেডিটেশনের ফলে স্ট্রেস রিডাকশন শুধু নয়, তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস শুধু নয়, আমরা আয়ুটাকেও অনেকখানি পরিমাণে দীর্ঘায়ু করা গেছে বা যায়। কোভিডের পরিপ্রেক্ষিতে এইটার বাস্তবিক প্রয়োগ এটা বলা যেতে পারে যে প্যানিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, কমে। এবং প্যানিক যেটা হয় যে সেটা হলো যে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা ব্যাহত হয়। সেক্ষেত্রে মন আতঙ্কগ্রস্ত না হয়ে যদি ধ্যানের মধ্যে শান্ত অবস্থায় আমরা চলি, সেটা অন্তত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। অন্তত সায়েন্টিফিক রিসার্চ আমাদের এই ক্লু বা এই দিকে নির্দেশ করছে। এই সম্পর্কে আমি শুধু উল্লেখ করছি একটাই কারণ, এই বিষয়ে বলার আমার কোনো এই বিবেকানন্দের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে বলার আমার কোনো যোগ্যতাই নেই।
কতখানি জানি না বা আমাদের আমাদের সীমাবদ্ধতা জানার জন্যই এটা বলি। অষ্টাঙ্গ যোগের শেষ হচ্ছে সমাধি। সমাধিতে শ্রীরামকৃষ্ণ, আপনারা যারা জানেন, দেখেছেন যে উনি বলছেন যে মনের লয় হয় এবং দুভাবে হয়। সেটা হচ্ছে নীতি নীতি করে জ্ঞান বিচারের পথে, এবং সেটা জড় সমাধি। আর ভাব সমাধি হচ্ছে ভাব বা ভক্তি, ভালোবাসায় ঈশ্বর নিবেদিত ভক্তের যেটা হয়। প্রশ্নটা হলো এখানে মনের যদি লয় হয় তাহলে তাহলে পরীক্ষাটা করবে কি? লাস্ট মিস্ট্রি আমি এই কারণেই বলছি, এটা শ্রীরামকৃষ্ণের যখন হয়েছিল তখনই ডাক্তার দুপুরি নামে একজনের আমি উল্লেখ পেয়েছিলাম, যিনি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে দেখতে গেছিলেন যে ওখানে কি হচ্ছে, এবং কি হয়েছিল সেটা বলা নেই, কিন্তু উনি দেখতে গেছিলেন। এবার এটা যে ভুল হয়েছিল তার কারণটা হলো, সেটা শিবনাথ শাস্ত্রীর আলোচনাতে আপনারা দেখেছেন যে মৃগী রোগ ইত্যাদি বলেছিলেন। কেন বলেছিলেন সেটা আমরা এখন অন্তত কিছু পরিমাণে বুঝতে পারি, এবং নিউরোসায়েন্স রিসার্চ হ্যাজ রিফিউটেড দ্য হোল টেম্পোরাল লোব এপিলেপসি হাইপোথিসিস সিম্পলি বিকজ দুটো কারণে। এক, যাদের টেম্পোরাল লোব এপিলেপসি হয় তাদের সংখ্যাগরিষ্ঠের কোনো মিস্টিক এক্সপিরিয়েন্স হয় না, আর যাদের অতীন্দ্রিয় অভিজ্ঞতা হয় তাদের অধিকাংশেরই টেম্পোরাল লোব এপিলেপসি হয় না। এবারে শিবনাথ শাস্ত্রীর মতো লোককে শ্রীরামকৃষ্ণ একটু তিরস্কারই করেছিলেন, যে উনি যখন, আমার যেটা সবচেয়ে অবাক লাগে যে সেটা হলো যে সাধারণভাবে ডাক্তার হিসেবে আপনি দেখবেন রোগী ডাক্তারকে তিরস্কার করছে বা যা রোগী নির্ণয় করে কারণ বলে দিচ্ছে, সাধারণত রোগের হয় না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি উনি সমাধিতে এবং রোগ যাকে বলা হচ্ছে সেটা উনি রিপিউট করছেন, এবং রিপিউট করছেন তদানীন্তন পশ্চিমবঙ্গের, মানে পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ তখন ছিল না, বঙ্গীয় বুদ্ধিজীবী সমাজের একজনকে যে তিরস্কার করছেন যে তুমি কিছু না জেনে বলছো। আমি উল্লেখ করেছি এই কারণে যে এই সীমাবদ্ধতার জন্য আমাদের যোগী সাধক অবতার পুরুষদের অতীন্দ্রিয় অভিজ্ঞতা গুলো আমরা নাকচ করেছি, বুঝতে পারিনি, নিজেকে দিয়ে বুঝতে গিয়ে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ আমরা একটা অজ্ঞানতাকেই মানে আঁকড়ে ধরেছি। এখন নিউরোসায়েন্স যেটা বলছে বা দেখাচ্ছে যে সেটা হলো যে এটা আমাদের মূর্খতা তো বটেই, অজ্ঞানতা, এবং এটা হচ্ছে সায়েন্টিফিক মেথডেরও বলা যেতে পারে একেবারে লিমিটেশন। যেখানে আমি সমাধি অবস্থাতে যদি ব্রেন ওয়েভ নিই, আমি কোষ স্টাডি করি, নিউরোনাল সার্কিটরি নিই, আমি কিন্তু ওই রাজপ্রাসাদের বাইরে রাজপ্রাসাদটা দেখতে কেমন লাগে আমি কিন্তু ভেতরে গিয়ে, কারণ সমাধিস্থ অবস্থায় এটা বলা যেতে পারে না। ভাব সমাধির ক্ষেত্রে লিখিত বিবরণ আমি খুঁজে উল্লেখ আছে, কিন্তু আমি লিখিত বিবরণ আমি শুধু শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুণ্যপুঁথি গ্রন্থেই পেয়েছিলাম, আর কোনো উল্লেখ আমি পাইনি। এই বিষয়ে শুধু বলার এটাই যে সায়েন্সের বা সায়েন্টিফিক মেথডের সম্ভবত লাস্ট ফ্রন্টিয়ার হলো এই যে সমাধি, কিন্তু এখানেই চেতনার গবেষণার চ্যালেঞ্জ, যে চেতনার সায়েন্টিফিক থিওরিকে এই সমাধিও কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য পরিবেশন মানে শেষ করছি। এইটাই প্রার্থনা আজকের যুগে, একবিংশ শতাব্দীতে, যে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। May all beings be happy, may all be free from sickness, may all see and experience what is good and beautiful in life, may no one be unhappy. Thank you for your patient hearing.